গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে চলে এসেছি একদম সকাল সকাল তোমাদের কাছে। আজকে আমার একজন পেশেন্ট আমাকে ফোন করেছেন যে তার হিপ ফ্র্যাকচার হয়েছে এবং পেশেন্টের বাড়ির লোক ফোন করেছিলেন এবং হিপ ফ্র্যাকচারের পরে তিনি অপারেশন করিয়ে বাড়িতে এসেছেন এবং বাড়িতে আসার পরে তারপরে যা ফিজিওথেরাপি দরকার হয় তার জন্যই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন। তো আজকে আমি যাব ফার্স্ট ডে ওনার বাড়িতে। তো এই সমস্ত পেশেন্টরা তো পেশেন্ট চেম্বারে আসতে পারেন না, তাদের বাড়িতে গিয়েই তাদের ট্রিটমেন্ট দিতে হয়। তো আজকে আমি ভাবলাম যে না কেন তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি যে হিপ ফ্র্যাকচার আমাদের হয়ে থাকে সাধারণত পড়ে গিয়ে এই সমস্ত বা আঘাত লেগে হিপ ফ্র্যাকচার হয়ে থাকে, আরো বিভিন্ন কারণেও হতে পারে। তবে হিপ ফ্র্যাকচার হয়ে গেলে তারপরে তার অপারেশনের পরে তার যে ট্রিটমেন্ট দেওয়া হয় ফিজিওথেরাপি, সেটা হতে পারে তার পরেই শুরু হয়, অথবা কারুর ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল থাকলে বেশ কিছুদিন তার বেড রেস্টের পরে তারপরে তার ফিজিওথেরাপি শুরু করতে হয়। এই হিপ ফ্র্যাকচারের যে এক্সারসাইজ গুলো করা হবে তোমাদের যদি একটু জানিয়ে রাখি, হয়তো তোমাদের কারুর অনেক সুবিধা হবে। তোমাদের যে হিপ ফ্র্যাকচার কারোর হয়েছে তার কোনো মানে নেই, কিন্তু হিপ জয়েন্ট বা হিপ মাসেলকে আমরা কিভাবে স্ট্রেনথেন রাখতে পারি এবং তার রেঞ্জ অফ মোশনকে আমরা ঠিকঠাক রাখতে পারি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হিপ ফ্র্যাকচার হোক আর না হোক। সোজা কথা, আমাদের শরীরকে সুস্থ রাখা, মজবুত রাখা, বয়স অ্যাকর্ডিং তার শরীরকে ঠিকঠাক রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। আমরা এটাকে বড্ড অবহেলা করে থাকি। চলুন শুরু করি। আজকে যে এক্সারসাইজ গুলো দেখাবো সেগুলো হচ্ছে হিপ জয়েন্ট এবং তার মাসেলকে স্ট্রেনথেন করার জন্য। ফার্স্ট এক্সারসাইজ করব অ্যাঙ্কেল পাম্পিং, যাতে কিনা আমাদের পায়ে কাপ মাসেল এবং পুরো পায়ে ব্লাড সার্কুলেশন ভালো হয়। এইভাবে পায়ের পাতাকে আপ অ্যান্ড ডাউন এইভাবে 20 বার করব দুবেলা, সকালে 20 বার এবং বিকেলে 20 বার। এতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে। সেকেন্ড এক্সারসাইজ, পায়ের পাতাকে আমি মোটামুটি 60 ডিগ্রি মতো তুলব, তুলে এইভাবে 30 সেকেন্ড হোল্ড করব, তারপরে নামিয়ে দেব। এই এক্সারসাইজ গুলো করলে কি হচ্ছে, আমার হাঁটুর মাসেলের পেশি এবং আমার হিপের মাসেল এবং আমার ব্যাকের যে মাসেল, সেই মাসেল গুলো ভালো স্ট্রেনথেন হচ্ছে। এইভাবে আমি পা তুলে 30 সেকেন্ড হোল্ড করব এন্ড রিল্যাক্স। এইভাবে দুটি পাই করে নেব, যে পায়ে প্রবলেম আছে সেই পা যেমন করব, আবার অন্য পাটিও করে নেব। এই এক্সারসাইজটি করতে গেলে প্রথমের দিকে হয়তো নিজে নিজে তুলতে নাও পারেন যাদের হিপ ফ্র্যাকচার হয়েছে অপারেশনের পরে, কারণ তখন ব্যথা থাকে, মাসেল স্ট্রেংথও কম থাকে। তো সেক্ষেত্রে যদি কারোর সাহায্য নিতে হয় তাহলে ঠিক আছে, আপনারা সাহায্য নেবেন, তারপরে দেখবেন ধীরে ধীরে আপনারা পেরে গেছেন। এইভাবে 10 বার করবেন, সকালে 10 বার এবং বিকেলে 10 বার। এরপর যে এক্সারসাইজটি করবেন সেটা হচ্ছে হিপ অ্যাবডাকশন, মানে পাকে আপনি সাইডে এইভাবে নিয়ে যাবেন যতটা আপনার পক্ষে সম্ভব, আবার পাশে নিয়ে আসবেন। এইভাবে সাইডে নিয়ে গেলেন, আবার পাশে নিয়ে আসলেন। এতেও পায়ের মাসেল এবং আপনার হিপের মাসেল স্ট্রেনথেন হচ্ছে। এই এক্সারসাইজ 10 বার করবেন, সকালে 10 বার এবং বিকেলে 10 বার। প্রথমের দিকে এইভাবে নিয়ে তো আপনারা রাখতে পারবেন না বেশিক্ষণ, আবার সামনে নিয়ে আসবেন। নরমালি এটা দেখা যায়, যদি রাখতে পারেন একটু সময় 5 সেকেন্ড মতো রাখবেন, তারপরে কাছে নিয়ে আসবেন। আর যাদের এরকম হাওয়াতে নিয়ে যাওয়া সম্ভব নয়, তারা বেডের উপরে এইভাবে ঘষে ঘষে নিয়ে যাবেন এবং কাছে নিয়ে আসবেন। ঠিক আছে? প্রথমের দিকে সাহায্য নিতে পারলে ভালো, একজন ফিজিওথেরাপিস্টের সাহায্য আপনারা নিয়ে নেবেন। কারণ কি, প্রথমে একদম নিজে নিজে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু খুব পেন থাকে না, এই জন্য
একজন অ্যাসিস্ট্যান্সের দরকার হয়। নেক্সট এক্সারসাইজ, পাকে এইভাবে গোল গোল করে ঘোরানো। এটা বেশ টাফ, একজন যার অপারেশন হয়েছে তার জন্য করা। এক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট বা কারোর সাহায্য নেবেন যাতে কিনা পাটা এইভাবে গোল গোল করে ঘোরাতে পারেন। এইভাবে 10 বার ঘুরিয়ে তারপরে আবার উল্টো দিকে 10 বার। ঠিক আছে, এইভাবে আপনারা 10 বার ভালো পা এবং 10 বার যেটা ফ্র্যাকচার হয়েছে সেটা করে নেবেন। দুটো পাই করবেন, কেমন? এতে পায়ের মাসেলের মুভমেন্ট এবং পায়ের মাসেলের শক্তি বাড়বে এবং হিপ জয়েন্টের মুভমেন্টটা ভালো হবে। এরপরে নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে পা ঘুষে ঘুষে এইভাবে নিয়ে আসা, যতটা আপনি নিয়ে আসতে পারবেন। আবার পা ঘুষে ঘুষে আবার সোজা করে দেওয়া। যদি এই পায়ে ফ্র্যাকচার হয় এই পা করবেন, তারপর ভালো পাটিও করে নেবেন। এইভাবে করা, এটা করতে কিন্তু বেশ একটু অসুবিধা হয়, কষ্ট হয়। অসুবিধে বলতে কষ্ট হয়, কারণ এই পুরো হিপ জয়েন্টটা এইভাবে ঘুরছে, এই যে এইভাবে মুভমেন্ট হচ্ছে। এর জন্য এটা করাটা খুব ইম্পর্টেন্ট এবং বেশ কষ্টদায়ক। প্রথমে হয়তো এইটুকুনি এলো, তারপরে আসতে চাইবে না, তারপর ধীরে 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 দেখবেন চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এটি হিপের মুভমেন্টের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে যখন এটা বেশ সরবরাহ হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে কি করবেন, এই মুভমেন্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এইভাবে কাছে নিয়ে আসবেন। কেমন? এইভাবে ধরে আপনি কাছে নিয়ে এলেন, তারপরে সোজা করে দিলেন। প্রথম প্রথম পারবেন না, পরে দেখবেন এটা করতে কোনো অসুবিধা নেই, পেরে যাবেন। এইভাবে নিয়ে আসবেন, তারপরে সোজা করে দিলেন। এইভাবে সব এক্সারসাইজ গুলো সকালে 10 বার এবং বিকেলে 10 বার করবেন। এরপর নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে হাঁটুর নিচে এরকম একটা বালিশ দিয়ে আপনি হাঁটুটাকে প্রেস করবেন বালিশের উপরে, মানে হাঁটুটা দিয়ে চেপে দেবেন বালিশটাকে। এইভাবে চেপে আপনি 10 সেকেন্ড হোল্ড করলেন, তারপরে রিল্যাক্স। আবার চেপে দিলেন, 10 সেকেন্ড হোল্ড করলেন, রিল্যাক্স। এইভাবে 10 বার 10 বার তো করবেনই, চাইলে 20 বার 20 বার করেও করতে পারেন। তাতে আপনার হাঁটুর মাসেল এবং আপনার হিপ মাসেল স্ট্রেনথেন হবে। আপনি মনে করবেন যে হিপে প্রবলেম হয়েছে, তাহলে হাঁটুটাকে কেন স্ট্রেনথেন করব? কিন্তু হাঁটুটাকে স্ট্রেনথেন করা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? হাঁটুর মাসেল আর হিপের মাসেল কিন্তু সেম মাসেলটাই কিন্তু হাঁটুতে গেছে। সুতরাং হাঁটু যদি আমি স্ট্রেনথেন না করি তাহলে হিপ কিন্তু গড়বড় করে যাবে। সুতরাং এই মাসেলকে স্ট্রেনথেন রাখাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে এই বালিশটাকে আমি পায়ের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই হাঁটু দিয়ে গোড়ালি দিয়ে আমি এই বালিশটাকে চাপবো। ঠিক আছে, বালিশটাকে এইভাবে চেপে রেখে 10 সেকেন্ড হোল্ড করব, রিল্যাক্স। আবার চেপে রাখবো, 10 সেকেন্ড হোল্ড করব, রিল্যাক্স। খুব ইম্পর্টেন্ট এটাও। কেন কি? এই চাপলে কি হচ্ছে, আমার গ্যাস্ট্রোকোনাভিয়াস মাসেল, আমার হ্যামস্ট্রিং মাসেল এবং গ্লুট মাসেল সবগুলো খুব ভালোভাবে স্ট্রেনথেন হচ্ছে। আমার মনে হয় সমস্ত এক্সারসাইজ খুব ইজি, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু যাদের হিপের রিপ্লেসমেন্ট হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে, সেখানে তার অপারেশন হয়েছে, যাই ঘটুক না কেন, এই এক্সারসাইজ গুলো করাটা খুব ইম্পর্টেন্ট। আর যাদের এগুলো হয়নি কিন্তু এই মাসেল গুলোকে স্ট্রেনথেন করতে পারলে তাহলে কি হচ্ছে, আমাদের চলাফেরা, আমাদের শরীর আমাদের একদম সুস্থ থাকবে। সুতরাং এই সমস্ত এক্সারসাইজকে কিন্তু আপনারা একটুও নেগলেক্ট করবেন না। ঠিক আছে, এইভাবে 10 বার সকালে, বিকেলে 10 বার। নেক্সট করব আমাদের ভিএমও মাসেলকে স্ট্রেনথেন করার জন্য। তার জন্য কি করব, আমরা এরকম বালিশটাকে একটু উঁচু এরকম রোল করে নিয়ে বালিশটাকে উঁচু করে আমি থাইয়ের নিচে দেবো। এতক্ষণ তো হাঁটুর নিচে রেখেছি, এখন থাইয়ের নিচে রাখবো। ঠিক আছে, থাইয়ের নিচে রেখে এইবারে দেখুন শুয়ে শুয়ে করলেই আপনাদের জন্য ভালো হবে। থাইয়ের নিচে করে এবারে থাই দিয়ে আমি এই বালিশটাকে চাপবো।
বালিশটাকে চাপলে কি হচ্ছে আমার, দেখুন হাঁপায় গোড়ালিটা মানে পাটা উপরে উঠে যাচ্ছে। এইভাবেই করতে হবে। হাঁটুর নিচে যখন রেখে আমরা করেছি তখন কিন্তু আমাদের গোড়ালির নিচে ছিল, কেমন। আর এই ভিএমও মাসেলকে স্ট্রেনথেন করার জন্য যখন থাইয়ের নিচে আমি বালিশটাকে রাখবো, রেখে তারপরে যখন চাপবো তখন আমার পাটাকে এইভাবে তুলে দেব, কেমন। তুলে দিয়ে এইভাবে চেপে দেব, চেপে দিয়ে 10 সেকেন্ড হোল্ড অ্যান্ড রিল্যাক্স। আবার চেপে দেব, 10 সেকেন্ড হোল্ড অ্যান্ড রিল্যাক্স। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব সহজ এক্সারসাইজ অথচ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো এক্সারসাইজকে এখানে নেগলেক্ট করা যাবে না, প্রতিটা এক্সারসাইজ খুব ইজি। ওকে, নেক্সট যে এক্সারসাইজটি করব তার জন্য কি করব, আমি দুটো পাকে এইভাবে ভাঁজ করে নেব। আচ্ছা, যাদের এই সমস্ত প্রবলেম হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, তারা হয়তো এতটা ভাঁজ করতে পারবেন না। তারা যদি একটু অল্প ভাঁজ করতে পারেন তাহলে অল্পই করবেন, যে যতটুকু পারবেন ততটুকু করবেন, কেমন। ভাঁজ করে হাত দুটো পাশে এবং কোমরটাকে এইভাবে তুলবেন, যতটুকু সম্ভব তোলা ততটুকু তুলবেন। তুলে 10 সেকেন্ড হোল্ড। যদি প্রথমের দিকে 10 সেকেন্ড হোল্ড করতে না পারেন 5 সেকেন্ড হোল্ড করবেন, তাও যদি না পারেন 2 সেকেন্ড হোল্ড করবেন, তারপরে নামিয়ে নেবেন। এইভাবে এক্সারসাইজ গুলো করতে হবে। 5 বার এইভাবে তুলবেন, তুলে 10 সেকেন্ড হোল্ড করলেন অ্যান্ড রিল্যাক্স। এইভাবে 5 বার করে নেবেন, সকালে 5 বার, বিকেলে 5 বার। আমি সব এক্সারসাইজ 10 বার বলেছি, কিন্তু এটা 5 বার বললাম কেন কি, এটা একটু কষ্ট হবে তো করতে। প্রথমের দিকে 5 বার, পরে যদি সম্ভব হয় তাহলে সেটা 10 বার করবেন, কেমন। এটি আমাদের কোমরের মাসেলকে স্ট্রেনথেন করার জন্য, হিপের মাসেলকে স্ট্রেনথেন করার জন্য, কাপ মাসেলকে স্ট্রেনথেন করার জন্য খুব ভালো এক্সারসাইজ। নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে হাঁটুর মাঝখানে বালিশটা দেব। আমি তো এই ক্ষেত্রে বালিশটাকে বেশ একটু চওড়া করে দেব, কেন কি এই হিপ মাসেল, হিপ জয়েন্টের এর পরে, অপারেশনের পরে হাঁটু দুটোকে একটু খুব বেশি কাছাকাছি না আনাই ভালো। তো সুতরাং এই বালিশটাকে না আমি এরকম ফোল্ড করে একটু চওড়া করে নিয়েছি। মোট কথা একটু চওড়া রাখবেন, কেমন। চওড়া রেখে দুটো হাঁটু এইভাবে ভাঁজ করে এবারে বালিশটাকে না এইভাবে চাপবো, এইভাবে চেপে দেবো, কেমন। এইভাবে চাপছি, চেপে 10 গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। আবার চাপবো, 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। ঠিক আছে, এইভাবে 10 বার করব। 10 বার করে পুরো বডিকে রিল্যাক্স করে দেব। আশা করছি এই সমস্ত এক্সারসাইজ করে আপনি অনেক অনেক উপকার পাবেন আর আপনার হিপ জয়েন্টের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সব এক্সারসাইজ গুলো দুবেলা করবেন। প্রথমের দিকে এই সমস্ত এক্সারসাইজ গুলো করতে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে, তার জন্য একজন ফিজিওথেরাপিস্টের সাহায্য আপনি নিন। পরে দেখবেন কিছুদিন বাদে দেখবেন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এক্সারসাইজ গুলো, তারপর নিজে নিজে করলেই হবে। ঘাবড়ানোর কিচ্ছু নেই, এগুলো খুব ভালোভাবে ঠিক হয়ে যায়। আপনি একেবারে নর্মাল লাইফে চলে আসবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।